আমরা তো প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নিই, তাই না? মানে সকালে কি খাবো থেকে শুরু করে কোথায় ইনভেস্ট করব, কার সাথে জীবন কাটাবো, এরকম কত কি। কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে এত সিদ্ধান্ত, এর মধ্যে কতগুলো আমরা আসলেই ভেবে চিনতে নিচ্ছি আর কতগুলো মানে আমাদের মস্তিষ্ক নিজেই নিয়ে ফেলছে প্রায় অটোমেটিক্যালি? মনে হয় যেন স্টিয়ারিং হুইলটা অন্য কারো হাতে। হ্যাঁ, ঠিক এখানেই কিন্তু আসল প্রশ্নটা, তাই না? যে কেন আমরা প্রায়শই এমন সব ভুল করে ফেলি অথচ নিজেরা একদম নিশ্চিত থাকি যে না, আমি ঠিক। কেন আমাদের কনফিডেন্স মানে আত্মবিশ্বাসটা অনেক সময় বাস্তবতাকে ছাড়িয়ে যায়? এই যে সিদ্ধান্ত নেওয়ার এত জটিল খেলার এর রহস্যটা আসলে কোথায়? এই সব মজার আবার খানিকটা ভয়ের প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কিন্তু আজকের এই আলোচনা। আর এই যাত্রায় আমাদের গাইড হবে নোবেলজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহানেমান আর তার ওই অসাধারণ বইটা থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। মানে বইটা পড়লে মনে হয় যেন নিজের চিন্তার একটা এক্স-রে প্লেট দেখছি। একদম। আমরা আজকে এই বইটার আলোকেই বোঝার চেষ্টা করব মানে আমাদের ব্রেনের ভেতরে যে দুটো আলাদা সিস্টেম কাজ করে, যেগুলোকে উনি বলছেন সিস্টেম 1 আর সিস্টেম 2, সেগুলো কিভাবে আমাদের রোজকার জীবন, আমাদের অনুভূতি, এমনকি আমাদের বড় বড় সিদ্ধান্তগুলোকেও কন্ট্রোল করছে, কিভাবে এই দুটো সিস্টেম মিলেমিশে আমাদের দিয়ে ভুল করায় আবার ঠিক পথেও নিয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। এই সিস্টেম 1 আর সিস্টেম 2 এর ব্যাপারটা একটু খুলে বলা যাক। কাহানিমান বলছেন আমাদের মাথায় যেন দুজন আলাদা লোক বসে চিন্তা করছে, তাই না? একজন হলো সিস্টেম 1, একে বলা যায় আমাদের মনের অটো পাইলট, মানে ভীষণ ফাস্ট, ইমোশনাল, প্রায় নিজে নিজেই কাজ করে চলে। ঠিক, অনেকটা ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তির মতো আর কি। যেমন ধরুন ভিড়ের মধ্যে ফট করে কোনো চেনা মুখ খুঁজে পাওয়া, বা ধরেন হঠাৎ একটা শব্দ শুনে চমকে লাফিয়ে ওঠা, রাস্তায় গাড়ি চালাচ্ছেন, সামনে কিছু পড়ল, সজোরে ব্রেক কষলেন। এই সব সিস্টেম 1 এর কাজ। এর জন্য কিন্তু আলাদা করে মনোযোগ দিতে হয় না। কাউকে দেখেই হয়তো মনে হলো ধুর, লোকটা ভালো না, বা একটা হাসি মুখ দেখে চট করে ভালো লেগে গেল। এগুলোও কিন্তু সিস্টেম 1 এর খেলা। মানে অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞানের উপর ভিত্তি করে খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যায়। আচ্ছা, আর দ্বিতীয় জন মানে সিস্টেম 2, সে কেমন? সিস্টেম 2 হলো ঠিক এর উল্টো। ইনি হলেন গিয়ে বেশ ধীরস্থির, যুক্তিবাদী, মনোযোগী, কিন্তু একটু অলস প্রকৃতিরও বটে। একে কাজে লাগাতে গেলে বেশ চেষ্টা করতে হয়, মনোযোগ দিতে হয়। যেমন ধরুন একটা কঠিন অঙ্ক কষা, কিংবা বিভিন্ন অপশনের মধ্যে তুলনা করে একটা ফাইনাল ডিসিশন নেওয়া। অথবা ধরুন এই যে আমরা আলোচনা করছি, এর যুক্তিগুলো ফলো করা, এগুলোর জন্য সিস্টেম 2 কে খাটতে হয়। এটা ধাপে ধাপে অ্যানালাইজ করে যুক্তি সাজায়, সিদ্ধান্তে আসতে সময় নেয়। তার মানে ব্যাপারটা দাঁড়ালো সিস্টেম 1 হলো 100 মিটার স্প্রিন্টার আর সিস্টেম 2 হলো ম্যারাথন রানার। হ্যাঁ, খুব সুন্দর বলেছেন, অনেকটা সেরকমই। আর কাহানেম্যানের মূল কথাটা হলো কি, আমাদের রোজকার জীবনের বেশিরভাগ সিদ্ধান্ত কিন্তু সিস্টেম 1ই নিয়ে নেয়, কারণ এটা সহজ, এনার্জি কম লাগে। কিন্তু এখানেই কিন্তু বিপদটা। উনি বলছেন আমাদের বেশিরভাগ ভুল ধারণা, ভুল সিদ্ধান্ত, অযৌক্তিক কাজ, এগুলোর পেছনে আসলে সিস্টেম 1ই থাকে। কারণ এটা খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছায় আর প্রায়শই যুক্তির ধার ধারে না। সিস্টেম 1 তো সবসময় অন, বুঝলেন, কিন্তু যখন পরিস্থিতি জটিল বা সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ, তখন শুধু এর ওপর ভরসা করাটা একটু রিস্কি হয়ে যায়। এখানেই তো বিষয়টা আরো ইন্টারেস্টিং হয়ে উঠছে, তাই না? কারণ এই যে বললেন দ্রুত সিদ্ধান্ত নেয়, এটার জন্য আমাদের মস্তিষ্ক নাকি কিছু শর্টকাট রাস্তা ব্যবহার করে। একদম ঠিক। এই যে মেন্টাল শর্টকাটগুলো, এগুলোকেই কাহানেমান বলছেন হিউরিস্টিক্স। এগুলো হলো দ্রুত প্রবলেম সলভ করার কিছু সহজ নিয়ম বা কৌশল আর কি, যা আমাদের ব্রেন অভিজ্ঞতা থেকে শিখে নেয়। বেশিরভাগ সময় এগুলো খুব কাজে দেয়, আমাদের সময় বাঁচায়, ঠিক পথেও নিয়ে যায়। কিন্তু মাঝে মাঝে এই শর্টকাটগুলোই আমাদের ভুল পথে নিয়ে যায় আর তৈরি করে নানা রকম বায়াস বা পক্ষপাত। এগুলো হলো আমাদের চিন্তার স্বাভাবিক কিছু ভুল, যা আমাদের বিচার বুদ্ধিকে প্রভাবিত করে ফেলে। আচ্ছা, কয়েকটা উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা আরো পরিষ্কার হবে, তাই না? এই হিউরিস্টিক্স আর বায়াসগুলো ঠিক কিভাবে কাজ করে? অবশ্যই কয়েকটা খুব কমন বায়াস নিয়ে কথা বলা যাক। প্রথমটা হলো ধরুন অ্যাঙ্কারিং এফেক্ট বা নোঙর প্রভাব।
ধরুন আপনি একটা দোকানে গেলেন একটা জামা কিনতে, দোকানদার প্রথমেই দাম হাঁকল ২০০০ টাকা। এখন আপনার দরকষাকষি বা ফাইনালি কত দিয়ে কিনবেন সেই সিদ্ধান্তটা কিন্তু ওই ২০০০ টাকার আশেপাশে ঘুরপাক খাবে। মানে ওই প্রথম শোনা সংখ্যাটা একটা নোঙরের মতো আপনার চিন্তাকে ওখানে আটকে ফেলবে, যদিও হয়তো জামাটার আসল দাম আরও অনেক কম। ওহ, এটা তো খুবই সত্যি। দরকষাকষির সময় একদম এটাই হয়। আর কি আছে? আরেকটা খুব পাওয়ারফুল বায়াস হল অ্যাভেলেবিলিটি বায়াস বা সহজলভ্যতা পক্ষপাত। মানে যে ঘটনা বা তথ্য আমাদের মনে খুব সহজে চলে আসে বা ধরুন সম্প্রতি ঘটেছে, আমরা সেটাই বেশি গুরুত্বপূর্ণ বা বেশি সত্যি বলে ধরে নিই। যেমন ধরুন টিভিতে যদি পরপর কয়েকদিন প্লেন অ্যাক্সিডেন্টের খবর দেখানো হয়, তখন আমাদের মনে হতে পারে প্লেনে চড়াটা সাংঘাতিক বিপজ্জনক। যদিও স্ট্যাটিস্টিক্স হয়তো বলছে যে প্লেন জার্নি আসলে রোড জার্নির চেয়েও অনেক সেফ, কিন্তু যেহেতু ওই দুর্ঘটনার খবরটা আমাদের স্মৃতিতে খুব টাটকা, খুব সহজে মনে পড়ছে, তাই আমরা রিস্কটা অনেক বাড়িয়ে ভাবি। তার মানে যা চট করে মনে আসছে সেটার উপর ভিত্তি করেই আমরা পুরো বাস্তবতাটাকে বিচার করে ফেলছি। এটা তো চিন্তার বিষয়। হ্যাঁ, এবং এটা কিন্তু বিজ্ঞাপন বা প্রচারণার ক্ষেত্রে দারুণভাবে ব্যবহার করা হয়, বুঝলেন? ঘন ঘন কোনো জিনিসের বিজ্ঞাপন দেখলে মনে হতে থাকে ওটাই বুঝি সেরা। আচ্ছা, আর একটা বলি, রিপ্রেজেন্টেটিভনেস বায়াস বা প্রতিনিধিত্বমূলক পক্ষপাত। আমরা অনেক সময় কি করি, কোনো মানুষ বা জিনিসকে তার বাইরের কিছু বৈশিষ্ট্য বা কোনো চালু ধারণা দিয়ে বিচার করি। যেমন লাইব্রেরিতে খুব চুপচাপ চশমা পরে বসে থাকা কাউকে দেখলে আমাদের চট করে মনে হতে পারে, বাহ, লোকটা নিশ্চয়ই খুব পড়ুয়া বা ইন্টেলেকচুয়াল, যদিও বাস্তবে হয়তো তিনি অন্য কোনো কারণে ওখানে বসে আছেন, তাই না? কাহনেম্যান একটা ক্লাসিক উদাহরণ দেন, ওই যে লিন্ডার ব্যাপারটা। ও হ্যাঁ, লিন্ডা। হ্যাঁ, যে খুব স্পষ্ট কথা বলে, সোশ্যাল জাস্টিস নিয়ে ভাবে। প্রশ্ন করা হলো, লিন্ডা কি একজন ব্যাংক কর্মী নাকি একজন নারীবাদী ব্যাংক কর্মী? বেশিরভাগ লোক কিন্তু দ্বিতীয়টা বাছে, কারণ ওই বর্ণনাটা একজন ফেমিনিস্টের যে স্টিরিওটাইপ তার সাথে মিলে যায়। যদিও যুক্তির দিক থেকে ভাগলে শুধু ব্যাংক কর্মী হওয়ার সম্ভাবনাই তো অনেক বেশি, তাই না? তার মানে আমরা আসলে মানুষকে বা পরিস্থিতিকে একটা কমন ছাঁচে ফেলে বিচার করতে চাইছি, বাস্তবতার গভীরে না ঢুকেই। এই শর্টকাটগুলো তো তাহলে আমাদের অজান্তেই একদম অজান্তেই আমাদের সিদ্ধান্তের কোয়ালিটি খারাপ করে দিতে পারে। এই পক্ষপাতগুলো আসলে সিস্টেম 1-এর ওই দ্রুত অটোম্যাটিক চিন্তারই অংশ। এগুলো পুরোপুরি বাদ দেওয়া হয়তো সম্ভব না, কিন্তু এগুলো সম্পর্কে জানা, সচেতন হওয়া, আর যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছি তখন সিস্টেম 2-কে একটু কাজে লাগিয়ে এগুলোকে প্রশ্ন করা, আমি কি এখানে কোনো শর্টকাট নিচ্ছি, বা আমার এই ধারণাটা কি কোনো স্টেরিওটাইপ থেকে আসছে? এই প্রশ্নগুলো করলেই কিন্তু অনেকটা কাজ হয়। এটাই হলো ভালো সিদ্ধান্ত নেওয়ার প্রথম ধাপ। কাহনেম্যান তো শুধু এই বায়াসগুলো নিয়েই বলেননি, উনি আমাদের আরেকটা বড় মেন্টাল ট্র্যাপের কথাও বলেছেন, মানে অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স। আমরা প্রায় সবাই তো ভাবি, আরে আমি যা জানি বা বুঝি সেটাই ঠিক। এটা কতটা ডেঞ্জারাস? এটা সম্ভবত আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা। কাহনেম্যান বলছেন, আমরা নিজেদের জ্ঞান, নিজেদের ক্ষমতা, এমনকি ফিউচার প্রেডিক্ট করার অ্যাবিলিটির উপর প্রয়োজনের চেয়ে অনেক বেশি ভরসা করে ফেলি। উনি এটাকে বলছেন দ্য ইলুশন অফ নলেজ বা জ্ঞানের ভ্রম। মানে আমরা ভাবি আমরা যা জানি সেটাই এনাফ, আর যা জানি না সেটা হয়তো অতটা জরুরিও নয়। বিশেষ করে যারা কোনো ফিল্ডে এক্সপার্ট, তারা অনেক সময় নিজেদের ফিল্ডে একটু বেশি ওভার কনফিডেন্ট হয়ে পড়েন। এর ফল কি হতে পারে, মানে এই অতিরিক্ত আত্মবিশ্বাসের? ফল তো সাংঘাতিক হতে পারে। কাহনেম্যান তো সাবধানই করছেন। উনি বলছেন, যখন তুমি নিজের জ্ঞানের উপর সবচেয়ে বেশি কনফিডেন্ট, তখনই তোমার সবচেয়ে বড় ভুলটা করার চান্স থাকে। কারণটা হলো আমাদের সিস্টেম 1 খুব সহজেই চারপাশের ইনফরমেশন দিয়ে একটা বিশ্বাস করার মতো গল্প বানিয়ে ফেলে, বুঝলেন? আর আমাদের ওই যে অলস সিস্টেম 2, সে প্রায়শই গল্পটাকে আর প্রশ্ন করে না, খুঁটিয়ে দেখে না, মেনেই নেয়। এই অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের ওই ধীর, যুক্তিবাদী, অ্যানালিটিক্যাল চিন্তাটাকে, মানে সিস্টেম 2-কে বাধা দেয়। আমরা তখন আর অন্য অপশনগুলো দেখি না, নিজের ধারণার বিরুদ্ধে কোনো তথ্য পেল সেটাকে পাত্তা দিই না। যেমন ধরুন, শেয়ার মার্কেটে অনেকে নিজের জাজমেন্টের উপর অতিরিক্ত ভরসা করে খুব রিস্কি ইনভেস্টমেন্ট করে ফেলেন। তার মানে একটু বিনয়ী হওয়া আর নিজের জ্ঞানের যে একটা সীমা আছে সেটা মেনে নেওয়াটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব জরুরি। একেবারে তাই। নিজের অনিশ্চয়তা সম্পর্কে সচেতন থাকা আর অন্য মত বা সমালোচনা শোনার মতো মানসিকতা তৈরি করাটা খুব খুব ইম্পর্ট্যান্ট।
আচ্ছা, এবার আসি লাভ ক্ষতির হিসেবে। আমরা যখন কোনো ডিসিশন নিই যেখানে লাভ বা লোকসানের প্রশ্ন থাকে, তখন আমাদের মন কিভাবে কাজ করে? এখানেও কি কোনো বায়াস আছে? অবশ্যই আছে, এবং এটা খুবই পাওয়ারফুল একটা বায়াস। কাহানেমান আর তার সহযোগী আমোস টোভার্স্কি এই বিষয়ের উপর তাদের বিখ্যাত প্রসপেক্ট থিওরি বা প্রত্যাশা তত্ত্বের জন্য অর্থনীতিতে নোবেল পান। তারা দেখিয়েছেন মানুষ আসলে ওই র্যাশনাল ইকোনমিক মডেল মেনে চলে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণটা, সেটা হল লস অ্যাভার্শন বা ক্ষতি বিমুখতা। লস অ্যাভার্শন, এটা ঠিক কি রকম? সহজ কথায় বললে, মানুষ লস করার আনন্দের চেয়ে ঠিক সমপরিমাণ ক্ষতি এড়াতে অনেক বেশি মরিয়া থাকে। ধরুন আপনাকে একটা কয়েন টস করতে বলা হলো, জিতলে 110 টাকা পাবেন, হারলে 100 টাকা দেবেন। ম্যাথামেটিক্যালি দেখলে এটা কিন্তু লাভজনক বাজি, তাই না? কিন্তু বেশিরভাগ মানুষ এটা খেলতেই চাইবে না, কারণ ওই 100 টাকা হারানোর যে সম্ভাব্য কষ্ট, সেটা 110 টাকা পাওয়ার সম্ভাব্য আনন্দের চেয়ে তাদের কাছে অনেক বেশি স্ট্রং মনে হয়। এই যে লসের ভয়, এটা আমাদের অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করে, এমনকি যখন রিস্ক নেওয়াটা আসলে লজিক্যাল। বাবা, তার মানে লোকসানের ভয়টা আমাদের লাভের আশার চেয়েও বেশি তাড়া করে। আর কিছু আছে এই প্রসপেক্ট থিওরিতে? হ্যাঁ, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো ফ্রেমিং এফেক্ট বা উপস্থাপনার প্রভাব। মানে একই তথ্য আপনাকে কিভাবে বলা হচ্ছে বা প্রেজেন্ট করা হচ্ছে, তার উপর ভিত্তি করে আপনার রিয়াকশন আর সিদ্ধান্ত পুরো পাল্টে যেতে পারে। যেমন ধরুন, একটা সার্জারির সাকসেস রেট নিয়ে ডাক্তার বলছেন, দেখুন এই অপারেশনে 90% রোগী বেঁচে যান। এটা শুনে যতটা ভরসা লাগে, তাই না? এবার যদি উনি বলেন, দেখুন এই অপারেশনে 10% রোগী মারা যান, তাহলে কিন্তু ভয় বা চিন্তা অনেক বেড়ে যায়। অথচ দুটো কথার মানে কিন্তু একই। জাস্ট পজিটিভলি বা নেগেটিভলি বলার জন্য আমাদের ফিলিংস আর ডিসিশন দুটোই প্রভাবিত হয়ে যাচ্ছে। তার মানে আমাদের সিদ্ধান্তগুলো শুধু ফ্যাক্টসের ওপর নয়, সেই ফ্যাক্টসগুলো কোন ফ্রেমে বা কিভাবে আমাদের সামনে আসছে সেটার উপরও ভীষণভাবে নির্ভর করে। এটা তো বিজ্ঞাপন থেকে শুরু করে পলিটিক্যাল ক্যাম্পেইন সব জায়গায় ব্যবহার করা হতে পারে। নিঃসন্দেহে। আর সেজন্যই কোনো তথ্য পাওয়ার সময় আমাদের একটু সচেতন থাকতে হবে যে আচ্ছা, তথ্যটা কিভাবে বলা হচ্ছে, এটা কি আমার অনুভূতিকে প্রভাবিত করছে? মানে মূল তথ্যের দিকে ফোকাস করা আর ওই প্রেজেন্টেশনের প্রভাব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করাটা জরুরি। কানেম্যানের আলোচনা তো এখানেই শেষ না। উনি আমাদের সেলফ বা আত্মপরিচয় আর হ্যাপিনেস বা সুখের ধারণা নিয়েও খুব ইন্টারেস্টিং একটা তত্ত্ব দিয়েছেন। মানে আমাদের ভেতরে নাকি দুটো আমি বাস করে। হ্যাঁ, এটা তার বইয়ের অন্যতম গভীর আর বেশ ভাবনার মতো একটা অংশ। উনি বলছেন, আমাদের মধ্যে দুটো আলাদা সেলফ বা সত্তা কাজ করে। একটা হলো এক্সপিরিয়েন্সিং সেলফ বা অভিজ্ঞ সত্তা। এই সত্তাটা বর্তমান মুহূর্তে বাঁচে, মানে প্রতি মুহূর্তের সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট সব সে অনুভব করে। এটা হলো প্রতিটা মুহূর্তের অভিজ্ঞতার যোগফল আর কি। আচ্ছা, আর দ্বিতীয় সত্তা? দ্বিতীয়জন হল রিমেম্বারিং সেলফ বা স্মৃতিকাতর সত্তা। এই সত্তাটা কি করে? সে অতীতের অভিজ্ঞতাগুলো থেকে স্মৃতি বেছে নেয়, সেগুলোকে গুছিয়ে একটা গল্প তৈরি করে আর জীবনের একটা সামগ্রিক মূল্যায়ন করে। আমরা যখন ভাবি আমার জীবনটা কেমন কাটছে, বা ধরুন একটা ছুটি কেমন কাটলো, কতটা ভালো ছিল, তখন আসলে এই রিমেম্বারিং সেলফ কথা বলে। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? মানে ওই মুহূর্তের অনুভূতিগুলো নাকি পুরোটার স্মৃতিটা? এখানেই ক্যানেম্যানের পর্যবেক্ষণটা খুব ইন্টারেস্টিং। উনি গবেষণা করে দেখিয়েছেন যে আমরা যখন আমাদের জীবনের সামগ্রিক মূল্যায়ন করি বা সুখের বিচার করি, তখন কিন্তু ওই রিমেম্বারিং সেলফের ভূমিকাই আসল। এক্সপিরিয়েন্সিং সেলফ হয়তো প্রতিদিন হাজার হাজার ছোট ছোট ভালো মন্দ অনুভূতি পেল, কিন্তু রিমেম্বারিং সেলফ মূলত পুরো অভিজ্ঞতাটার সবচেয়ে তীব্র মুহূর্তটা, মানে পিক, আর শেষের মুহূর্তটা, মানে এন্ড, এই দুটো দিয়েই পুরো ঘটনা বা সময়টাকে মনে রাখে আর বিচার করে। এটাকে বলা হয় পিক এন্ড রুল। ধরুন একটা লম্বা ছুটি কাটালেন, হয়তো বেশিরভাগ সময় খুব সাধারণ কেটেছে, কিন্তু যদি একদম শেষে খুব দারুণ কিছু একটা ঘটে, তাহলে রিমেম্বারিং সেলফ পুরো ছুটিটাকেই অসাধারণ বলে মনে রাখতে পারে। তার মানে প্রতিদিনকার ছোট ছোট আনন্দের চেয়ে একটা মনে রাখার মতো ঘটনাই আমাদের কাছে বেশি দামি হয়ে ওঠে যখন আমরা জীবনটাকে ফিরে দেখি। এর মানে কি এই যে আমরা সুখী হওয়ার জন্য
মানে বর্তমান মুহূর্তে ভালো থাকার চেয়েও ভালো স্মৃতি তৈরির দিকেই বেশি মনোযোগ দিই? হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়, তাই না? যদি আমাদের সুখের বিচার ওই রিমেম্বারিং সেলফি করে, তাহলে কি আমরা আসলে বর্তমান মুহূর্তগুলোকে পুরোপুরি বাছার চেয়ে কেবল ভবিষ্যতে সুন্দর স্মৃতির জন্য কাজ করে যাই? আমরা কি একটা ভালো গল্প তৈরির পেছনে ছুটছি, নাকি সত্যি প্রতিটা মুহূর্ত যাপন করছি? কাহনেম্যানের এই ধারণাটা কিন্তু আমাদের সুখ খোঁজার যে প্রচলিত ধারণা আর জীবনকে আমরা যেভাবে দেখি সেটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। হয়তো সুখী জীবনের মানেটাই আমাদের আবার নতুন করে ভাবা দরকার। ওফ, পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে আমাদের মস্তিষ্ক আসলেই একটা বিরাট ধাঁধা। সিস্টেম 1 আর সিস্টেম 2, হিউরিস্টিক্স, বায়াস, অতিরিক্ত আত্মবিশ্বাস, লাভ ক্ষতির ভয়, এমনকি সুখের ধারণাও কত যে স্তর দিয়ে তৈরি। তাহলে এই সব জানার পর আমাদের জন্য আসল শিক্ষাটা কি হওয়া উচিত? মানে কিভাবে আমরা আরেকটু বেটার ডিসিশন নিতে পারি? সারসংক্ষেপ করলে কয়েকটা জিনিস খুব পরিষ্কার হয় আমার মনে হয়। প্রথমত, আমাদের চিন্তার যে দুটো স্পিড আছে সে বিষয়ে সচেতন হওয়া, মানে বোঝা যে কখন সিস্টেম 1 কাজ করছে আর কখন সিস্টেম 2কে দরকার। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত, নিজেদের মেন্টাল বায়াসগুলো সম্পর্কে জানা। ওই যে অ্যাঙ্কারিং, অ্যাভেলেবিলিটি, রিপ্রেজেন্টেটিভনেস বা লস অ্যাভার্শন, এগুলো কিভাবে আমাদের প্রভাবিত করতে পারে সেটা বুঝলে সেগুলোকে আটকানোর চেষ্টা করা যায়। তৃতীয়ত, অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে সাবধান থাকা। নিজের জ্ঞানের যে একটা সীমা আছে সেটা মেনে নেওয়া আর অন্য দৃষ্টিকোণ থেকে ভাবাটাও জরুরি। আর চতুর্থত, সুখের ধারণাটাও যে অত সরল নয়। মুহূর্তের অভিজ্ঞতা আর সামগ্রিক স্মৃতির মধ্যে যে একটা পার্থক্য আছে সেটাও মনে রাখা ভালো। তাহলে মূল মন্ত্রটা হলো একটু থামা, তাই না? কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর আগে নিজেকে একটু প্রশ্ন করা, এখানে কি আমার সিস্টেম 1 খুব বেশি তাড়াহুড়ো করছে? আমার কি আরও একটু ভাবা দরকার? আমি কি কোনো বায়াসের শিকার হচ্ছি? এই যে একটু থামা আর সিস্টেম 2কে একটু কাজ করতে দেওয়া, এটাই হয়তো ভালো সিদ্ধান্তের চাবিকাঠি। একদম। একটা সচেতন জীবনযাপনই আসলে বুদ্ধিমান জীবনযাপন। নিজের চিন্তার প্রসেসটাকে বোঝা, নিজের ভুলগুলো স্বীকার করার সাহস রাখা আর সবসময় শেখার মানসিকতা রাখা, এটাই কাহনেম্যানের কাজের মূল মেসেজ। উনি কিন্তু আমাদের কোনো ম্যাজিক সলিউশন দেননি, বরং আমাদের চিন্তার সীমাবদ্ধতাগুলো কোথায় সেটা দেখিয়ে দিয়েছেন, যাতে আমরা সে বিষয়ে সতর্ক হতে পারি। তাহলে থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইটা শুধু পড়ার জন্য না, বরং নিজের চিন্তাকে বোঝার জন্য, নিজের ডিসিশন মেকিং প্রসেসটাকে আয়নার সামনে দাঁড় করানোর জন্য একটা অসাধারণ টুলস। ঠিক তাই, এটা আমাদের নিজেদেরকেই আরও ভালোভাবে চিনতে সাহায্য করে। দেখায় যে আমরা নিজেদের যতই যুক্তিবাদী ভাবি না কেন, আমাদের সিদ্ধান্তগুলো আসলে প্রায়শই আবেগ, বায়াস আর পারিপার্শ্বিক পরিস্থিতি দিয়ে প্রভাবিত হয়। আজ আমরা ড্যানিয়েল কাহনেম্যানের হাত ধরে আমাদের মনের গভীরে একটা লম্ব ডুবলাম, জানলাম দ্রুত আর ধীর চিন্তার জগৎ, আমাদের নানা রকম মানসিক পক্ষপাত আর সুখের জটিল ধারণার কথা। এই আলোচনা শেষে একটা প্রশ্ন হয়তো অনেকের মনেই ঘুরপাক খাবে, তাই না? যদি আমাদের ওই রিমেম্বারিং সেলফ বা স্মৃতিকাতর সত্তাহে আমাদের জীবনের সুখ দুঃখের ফাইনাল জাজ হয়, আর সে যদি মূলত ওই পিক আর এন্ড মুহূর্তগুলোকেই মনে রাখে, তবে জীবনের মানেটা কি তাহলে শুধুই কয়েকটা অসাধারণ স্মৃতি তৈরি করা? রোজকার যে ছোট ছোট সাধারণ মুহূর্তগুলো, সেগুলোর কি তাহলে কোনো দামই নেই? আর একটা ভালো গল্প তৈরি করার চেষ্টায় আমরা কি বর্তমানকে হারিয়ে ফেলছি? এটা নিয়ে ভাবনার কিন্তু অনেক অবকাশ ছিল। সত্যি ভাবনার বিষয়। ভাবুন, তবে এবার চেষ্টা একটু ধীরে ভাবে।